হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো অনেক দিন পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তোমরা নিশ্চয়ই আমাকে ভুলে গেছো। অবশ্যই জানি তোমরা সবাই ভুলে গেছো। তো এর মধ্যে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর হচ্ছে আর কি বলবো, আরেকটা হচ্ছে সবচেয়ে একদম একদম আনফরচুনেটলি হচ্ছে আমি যে পেন দিয়ে লিখি, ঠিক আছে? তোমরা যদি বিশ্বাস করবে না, এই যে তোমাদের বড় ভাইয়ের ক্লাস দেখো, এখনো জমে আছে। মানে এদের ক্লাসটা নিতে পারতেছি না, ঠিক আছে? নবম এবং দশম শ্রেণী যারা আছে আর কি। সো তাদের এই ক্লাসটা হচ্ছে নিতে পারতেছি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি যে পেনটা দিয়ে হচ্ছে লিখতাম স্লাইডে, ওই পেনটা হচ্ছে আনফরচুনেটলি মানে নষ্ট হয়ে গেছে। আর আশেপাশে যে মোবাইল গ্যাজেটের দোকানগুলো আছে ওইখানে খোঁজখবর নিয়ে দেখলাম, বাট ওইখানে পাওয়া যাচ্ছে না। সো এখন পাওয়া যখন যাচ্ছে না, ওকে বসেও থাকতে হচ্ছে, বাট বসে থাকলে তো হচ্ছে না, তোমাদেরও পড়া আছে। তা আমি হচ্ছে হাতের কাছে এখন যা আছে তা নিয়ে হচ্ছে ভিডিও রেকর্ড করতেছি, একটু হয়তো 19-20 হতে পারে, মানে লিখাগুলো একটু যাতে, তারপর আমি চেষ্টা করব তোমরা যাতে বোঝো, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের জন্য শুধু এইটা আসছি, সেটা হচ্ছে কি তোমাদের একটা, সেটা হচ্ছে এই যে, এটা মাথায় রাখবা, আমি জাস্ট উপকার করতে আসছি, ঠিক আছে? এখানে কেউ বলে নাই, আবার তোমরা আবার প্রশ্ন করিও না যে কেউ তো বলে নাই। বলে নাই, যে বলুন যার ক্লাসটা দরকার সেই করবে, ঠিক আছে? যার ক্লাসটা দরকার সেই করবে, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি কেন এই স্লাইডটা বানালাম বা আজকে ক্লাসটা কেন নিচ্ছি, একটু শুরুতে কিছু কথা বলে নিচ্ছি আর কি। তোমরা অনেকেই আমার ক্লাস নতুন নতুন জয়েন হও। সো আমি চেষ্টা করব তোমার এই শেখার জার্নিটাতে যাতে তোমার আরও স্মুথ করতে পারি, ঠিক আছে? তোমার যে শেখার জার্নিটা আছে ওটা যাতে আমি তোমাকে আরও গুছিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে চলো কথা না, আবার আমরা আজকে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 8, চ্যাপ্টার কথা বলতে চ্যাপ্টার হচ্ছে 8, সেটা হচ্ছে আমরা বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়া। আমরা অলমোস্ট বিজ্ঞান বইয়ের আমরা 3 থেকে 4টা মনে হয়, আমার ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে। আমি কিন্তু কয়েকটা ক্লাস নিয়ে ফেলছি। ওইগুলো কিন্তু ফিজিক্সের আন্ডারে ছিল, মানে চ্যাপ্টারগুলো ফিজিক্সের আন্ডারে ছিল। বাট রাইট নাও, আজকে থেকে আমরা যে চ্যাপ্টারটা হচ্ছে স্টার্ট করব, এই চ্যাপ্টারটা হচ্ছে কেমিস্ট্রির আন্ডারে, আর রসায়ন, ঠিক আছে? চলো কথা না বলে হচ্ছে আজকে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে তোমাকে অবশ্যই জানতে হবে, যারা হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাস করেছো বা দেখেছো তারা অবশ্যই জানো, যেমনটা আমরা শুরুতেই আমরা কি জানতে হবে, যে একটা চ্যাপ্টার আমি যে পড়বো, আমাকে কি কি টপিক আছে সেগুলো কিন্তু তোমাকে মাস্ট জানতে হবে। সেগুলো কি, তুমি এই চ্যাপ্টার পরে তুমি প্রতীক সম্পর্কে হচ্ছে অ্যাভেবিলিটি তোমার থাকবে, সংকেত এবং যোজনী, তারপর হচ্ছে রাসায়নিক সমীকরণ, তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা সংযোজন, দহর বিক্রিয়া, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শক্তির মানে তাপ শক্তি রূপান্তর, তারপর হচ্ছে শুষ্ক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা হিউজ বড়, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হচ্ছে একটু বড়, বাট তোমরা হচ্ছে দেখি কতটুকু নেওয়া যায় বা করা যায়। তারপর হচ্ছে আমি আই উইল ট্রাই টু অ্যান্ড, ঠিক আছে? আমি চেষ্টা করব। তাহলে শুরু করছি আমরা আজকের। এই যে বললাম একটু প্রবলেম হবে, আর আমি যে স্লাইডে হচ্ছে আমি কি করাতাম বলতো, ক্লাস নিতাম, এটা হচ্ছে আপডেটের কারণে একটু মানে কি স্কিনটা একটু ছোটো হয়ে গেছে, মানে সব কিছু একদম আমাদের অনুকূলে চলে গেছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক কি বলতো, রাসায়নিক বিক্রিয়া। দেখো আমাদের চারপাশে নানা রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে, অবশ্যই ঘটে, ঠিক আছে? অবশ্যই সূর্য থেকে আলো আসা শুরু করে আমি রাতে না ঘুম আগ পর্যন্ত আমার সমস্ত কিছু কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মধ্যে হয়, ঠিক আছে? কি হয় বলতো, যকৃৎকে বলা হয় কিন্তু রসায়নাগর, হ্যাঁ? মানে ওইখানে সব কিছু আমাদের বিক্রিয়ায় হয়, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি, আবার কখনো উৎপন্ন করে, আবার কখনো কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে, আবার কখনো কখনো রোগ নিরাময়ে সাহায্য করে, যেমন হচ্ছে মেডিসিন। মেডিসিনও কিন্তু একটা কেমিক্যাল দ্রব্য বলা যায়, তো যেটাকে আমরা হচ্ছে রোগ নিরাময় করে থাকি আর কি, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে স্টার্ট করব। সো এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারটা হচ্ছে প্রতীক, সংকেত এবং হচ্ছে যোজনী। এবার আসো, তোমরা একটু নোট করে ফেলবে, তোমরা একটু কি করবে বলবো তো, নোট করে ফেলবা। এখন আসো আমরা প্রতীক, আমি কালারটা একটু চেঞ্জ করি না হলে, ওকে। এখন ওকে, হালকা একটু বাড়াই। প্রতীক কি, তাই না? প্রতীক কি? এখন প্রতীকটা হচ্ছে
এখন প্রতীকের সংজ্ঞাটা হচ্ছে কি, যদি কোনো মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নামের প্রথমে যে লেটারটা থাকবে সে লেটারটাই মানে তাকে আমি কিভাবে চিনব, ওই লেটারটার প্রথম ওয়ার্ড দিয়ে চিনব। ফর এক্সাম্পল আমরা নিতে পারি অক্সিজেন, ঠিক আছে? কি বলতো, অক্সিজেনের আমরা ও দিয়ে চিনব কাকে বলতো, অক্সিজেনকে। কাকে বলতো, অক্সিজেন। কালারটা একটু হতো উজ্জ্বল আসতেছে না, কাকে চিনব বলতো, অক্সিজেনকে। আরও যেমন হতে পারে সেটা হচ্ছে, আরও হতে পারে যেমন সোডিয়াম, ঠিক আছে? এই যে সোডিয়ামকে আমরা এনে দিয়ে চিনি, তাই না? তারপর আসে হচ্ছে ম্যাগনেসিয়াম, এটাকে আমরা এমজি দিয়ে চিনি। এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে মৌলের প্রতীক, অর্থাৎ তার নামের, অর্থাৎ তার সম্পূর্ণ একটা নাম। ফর এক্সাম্পল আমি তোমাদের অভিষেক স্যার বা যাই যেটা ডাকো না কেন, সো এটা হচ্ছে আমার নাম, ঠিক আছে? এটা হচ্ছে ধরো আমার নাম। এখন আমার নামটা সম্পূর্ণ কিন্তু আমি ব্যবহার করব না, সম্পূর্ণ কী করব না, ব্যবহার করব না। তাহলে আমি কি ব্যবহার করব, আই এম জাস্ট ইউজ, সেটা হচ্ছে আমি এ সরি আমি এ লেটারটা ব্যবহার করব। এটাই হচ্ছে আমার নামের প্রতীক, ঠিক আছে? এটা কি বলতো, আমার নামের প্রতীক। আমি কি বুঝাতে পারছি যে কিভাবে প্রতীকটা হয়, বলো তো? ওকে ফাইন, এবার আসো, চলো আমরা পড়াশোনায় ব্যাক করি। আচ্ছা, এবার আসো সংকেত। এবার কি আমরা প্রতীকটা আশা করি বুঝতে পেরেছি। এবার আসো সংকেত। সংকেতটা কি, যে কোন একটা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি বলতো, সংকেত বলে থাকি। যেমন আমরা পানির ক্ষেত্রে বলি, পানি হচ্ছে একটা যৌগ। আমরা আস্তে আস্তে এগুলো পড়বো। পানি হচ্ছে কি বল, পানি হচ্ছে যৌগ। কেন? কারণ এখানে হাইড্রোজেনও আছে একটি মৌল, এবং অক্সিজেন হচ্ছে আরও একটি মৌল। তো দুইটা মৌল মিলে যে যেটি পরিণত হয় বা যেটাই উৎপন্ন হয় বা যেটাই তৈরি করে তাকে আমরা অণু বলে থাকি। অণু বলে, যদিও বা অণুর মধ্যে তোমার পরমাণু আসবে। আমি পড়াইছিলাম মেবি পরমাণু গঠনের মধ্যে। সো পরমাণু প্লাস পরমাণু লিখে যাচ্ছে না তো, এই জন্য একটু কষ্ট হচ্ছে। সো অণু, ঠিক আছে? সো পরমাণু প্লাস পরমাণু সমান কি হবে, অণু ব্যবহৃত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি আছে, হাইড্রোজেন আছে। হাইড্রোজেনে কিন্তু একটা কি পরমাণু, অক্সিজেন হচ্ছে পরমাণু। তাহলে দুইটা পরমাণু মিলে অণু তৈরি হচ্ছে, তাই না? এবার আসো আমরা আরেকটু যাই। আচ্ছা, আমরা আরেকটু লিখি। আমরা আরও লিখবো, সেবার হচ্ছে এই যে এটা হচ্ছে হাইড্রোজেনের অণু, দুইটা হাইড্রোজেন। এটা হচ্ছে আমি এই পাশে লিখতেছি, এটা হচ্ছে অক্সিজেন অণু, এটা হচ্ছে ক্লোরিন। কি বলতো, ক্লোরিন। এগুলো হচ্ছে অণুর সংকেত। কি বলতো, অণুর সংকেত হচ্ছে এগুলা। সংক্ষিপ্ত রূপকে আর কি, সংক্ষিপ্ত রূপটি এইভাবে প্রকাশ করা হয়। এবার আসো আমরা যোজনীটা কীভাবে মনে রাখতে, আমি যোজনীটা বলে এই কীভাবে মনে রাখি, সেটা হচ্ছে পাওয়ার দিয়ে। তোমরা বই নিয়ে বসবা আমার সাথে সাথে, যাতে বইটা একটু ক্লিয়ার হয়। তো যোজনীটা কী বলো তো, পাওয়ার। যেমনটা দেখো হাইড্রোজেনের, যদি আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস যদি করি, আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা যদি করি, এক্ষেত্রে 1s1, ঠিক আছে? অর্থাৎ হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে, বহিঃ স্তরে মানে একটি ইলেকট্রন থাকে। কয়টি ইলেকট্রন বলতো, একটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটা সে কী করে দিতে পারবে, দান করে দিতে পারবে। সো দান করে দিলে সে কী হবে, পজিটিভ আয়নে পরিণত হবে। কী হবে বলতো, পজিটিভ আয়নে পরিণত হবে। সো এইটা যখন কোথাও দেখবা, তো দ্যাটস মিন এখানে হাইড্রোজেন তার যে একটি ইলেকট্রন ছিল সেটি কাউকে না কাউকে কী করে ফেলেছে, দান করে ফেলেছে। সো হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, তারপর হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, অর্থাৎ গ্রুপ একের। আচ্ছা, এখানে গ্রুপ একের কথা বলতেছি। তোমার পর্যায় সারণীতে কিন্তু 118টি মৌল আছে, এবং পর্যায় হচ্ছে 7টা, তারপর হচ্ছে গ্রুপ হচ্ছে 18টা। ওই 18টি গ্রুপের 1 নম্বর গ্রুপে কিন্তু হাইড্রোজেন আছে। এগুলো অনেক অনেক ডিটেলসে পড়া, বাট তোমাদের এত কিছু হচ্ছে জানা লাগবে না, বাট তারপরেও যদি জানার প্রয়োজন হয়, অবভিয়াসলি আমার প্লেলিস্টে এরকম টাইপের ভিডিও দেওয়া আছে, তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা মূল পয়েন্টে আসছি। তাহলে কি দেখলাম, যোজনী বলতে কি বোঝায়, তাহলে কোন একটি মৌলে মানে কোন একটি মৌলে আরেকটি মৌল থেকে আদান প্রদান করে নিতে তার যে শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে কি বলতো, যোজনী বলে। আচ্ছা, এবার আসো আমরা বইয়ের পড়ার দিকে আসি।
সরি এখানে একটা দাগ পড়ে গেছে। আসলে এই স্লাইড থেকে পড়া আছে, ঠিক আছে? খুবই আপডেট হয়েছে অ্যাপসটা, তো যার কারণে হচ্ছে একদম সব কিছু আমরা সপ্তম শ্রেণীতে দেখছো, সপ্তম শ্রেণীতে পড়াও লাগতেছে। আচ্ছা এখান থেকে না, আমরা এখান থেকে আসি, যেমনটা এখান থেকে স্টার্ট করছি। তো যোগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনী সংখ্যা সম্পর্কে ভাবতে হবে। কি বলছে? মৌলের যোজনী সংখ্যা সম্পর্কে আমাদের ভাবতে হবে। এটা কালারটা এমন দেখাচ্ছে কেন? সরি। মৌলের যোজনী সংখ্যা অনুযায়ী মৌলগুলোর একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অবভিয়াসলি যখন করবে। যেমনটা হচ্ছে এখানে অক্সিজেন কথা আমরা যদি চিন্তা করি, সো একটা অক্সিজেনের সাথে আর একটা অক্সিজেন কী হবে? যুক্ত হবে। সো যুক্ত হয়ে তো O2 উৎপন্ন হবে, তাই না? অবভিয়াসলি। সো মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের সাথে তুলনা করতে পারি, যে মৌলের একটি হাত তার যোজনী হবে। যেমনটা দেখো, যে হাইড্রোজেন এবং ক্লোরিন উভয় একটি হাত বিশিষ্ট মৌল, অর্থাৎ উভয়ের একটি যোজনী। কেন? হাইড্রোজেন একটি ইলেকট্রন দান করতে পারবে, তাহলে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এখন কেন প্রশ্ন আসে, কেন? তুমি যখন খেয়াল করবা, এই যে ক্লোরিনের কথা বলছে, সো ক্লোরিন হচ্ছে পর্যায় সারণীর 17, অর্থাৎ 17তম মৌল। তার দেখা গেছে সর্বশেষ শক্তি স্তরে, মানে তোমার 8টা ইলেকট্রন হওয়ার প্রয়োজন, মানে প্রবণতা থাকে। সো 3টা 6টা 7টা, তার হচ্ছে কি, এই যে একটা অপূর্ণতা থাকে। কি বলতো? একটি অপূর্ণতা থাকে, মানে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে তার একটি অপূর্ণতা থাকে। সেটা কি করে? হাইড্রোজেন যখন একটি ইলেকট্রন তার যেটা ছিল সেটা দান করে ফেলে, ক্লোরিন তখন সেটা গ্রহণ করে ফেলে। যেমন হাইড্রোজেন যখন একটা দিয়ে ফেলবে তখন সে প্লাসে পরিণত হবে। যখন আবার একটি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে তখন সে কিসে পরিণত হবে? ক্লোরিন আয়নে পরিণত হবে। যখন তুমি এটা দেখতে পারবা, তার মানে ক্লোরিন কি করেছে? একটি ইলেকট্রন গ্রহণ করেছে। কি করেছে বলো তো? একটি ইলেকট্রন গ্রহণ করেছে। যদিও বাস্তবে এরকম দেখায় না, আমরা বাস্তবে লিখছি HCl এইভাবে লিখি, ঠিক আছে? HClটা হচ্ছে আমরা এইভাবে লিখি, তাহলে বাস্তবে কিন্তু এইভাবে হয়। হ্যাঁ, ওকে ফাইন। এটাই বলছে যে এই জন্য এদের একটি হাত হচ্ছে তার, অর্থাৎ এদের যোজনী কত? এদের যোজনী হচ্ছে 1। আর মাস্ট হচ্ছে এগুলো যদি তাও যদি মনে না থাকে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সাদা একটা পেজ নিবা, পারলে দেখে দেখে কয়েকবার লিখবা, তারপর দেখবে তোমার অটো রাইটিং চলে আসবে। অটো রাইটিং একদম, ঠিক আছে? অটো রাইটিং চলে আসবে। আচ্ছা, আমরা একটু আসি, কোথায় যেন চলে যাচ্ছিলাম। তাই হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl। অক্সিজেন যোজনী হচ্ছে 2, অর্থাৎ অক্সিজেন একটি পরমাণু, দুটি হাত আছে। সো দুটি হাত দিয়ে অক্সিজেন পরমাণু, একটি হাত বিশিষ্ট দুটি হাইড্রোজেন পরমাণুকে কি করতে পারবে বলো তো? এই কারণে H হচ্ছে সেরকম। আচ্ছা, সো কেন হলো? কারণ 6 নাম্বার অক্সিজেন হচ্ছে 6 নাম্বার মৌল, তার বহিঃস্তরে হচ্ছে তোমার 6টা ইলেকট্রন আছে, বাট তারও আরও 2টা প্রয়োজন হবে। সো এই 2টা হাতে হচ্ছে হাইড্রোজেন আসে। কি আসে বলো তো? হাইড্রোজেন আসে, এইভাবে হাইড্রোজেনটা আসে। সো এইভাবে হয় আর কি এটা। ওকে ফাইন। এবার আসো আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে আসি। সো এগুলো আমরা হচ্ছে একটু পড়ে যাই যাতে একটু বুঝতে পারি। সো নাইট্রোজেন ও কার্বনের যোজনী যথাক্রমে 3 ও 4, আর বারবার বলতেছে এগুলো একটু মনে রাখতে হবে। নাইট্রোজেন হচ্ছে 3 এবং কার্বনের হচ্ছে কত? 4ও আছে এবং 2ও আছে, ঠিক আছে? তো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, এটা তুমি লিখে লিখে মনে রাখতে হবে। অ্যামোনিয়া মানে কি? NH3। অ্যামোনিয়াম বলে NH4 প্লাস, এটা কিন্তু আমরা পাবো সামনে। সো মিথেনের সংকেত হচ্ছে কি? CH4, সেক্ষেত্রে হচ্ছে কার্বন। সো কার্বন হচ্ছে খুবই হাই ফাস্ট একটা মৌল। সো তার হচ্ছে এরকম থাকবে, এইভাবে থাকবে, এই সিম্পল একটা। হ্যাঁ, ওকে ফাইন। এগুলো হচ্ছে তার চিত্রগুলো, তোমরা দেখে ফেলবা। এবার আসো কি বলছে? সো কোন একটা মৌলের ওই মৌলের একটি পরমাণু কয়েকটি হাইড্রোজেন। আচ্ছা আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা।
এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই পার্টটাকে খুবই হচ্ছে স্টার্ট দিয়ে রাখতেছি। এই পার্টটা খুবই হিউজ পরিমাণ বেশি। এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে এখান থেকেই আসবে, এবং এখান থেকে যদি সিকিউ দেয় এমসিকিউ প্লাস সিকিউ এখান থেকেই দেবে কিন্তু মাস্ট। তোমরা সবাই একটু বি কেয়ারফুল থাকবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এখানে কিন্তু তোমাদের বইতে খুবই সুন্দর করে দিয়েছে বা আগেও ছিল, যে সেটা হচ্ছে অধাতু ধাতু, এইগুলা কিন্তু তোমাদের একটু ভাগ ভাগ করে দিচ্ছে, এগুলো একটু মনে রাখতে হবে। যদি এগুলো সেম, অনেক রাত হয়েছে, বাট তারপর না ঘুমিয়ে তোমার জন্য হচ্ছে মানে ক্লাস নিচ্ছি। এটা যাতে একটু মাথায় রাখবা, ঠিক আছে? তোমরা একটু যাতে ভালো করে পড়াশোনা হয়, তাতে তোমাদের যারা ফ্রিতে, অনেক দেখা যায় প্রাইভেট পড়তে পারে না টাকার জন্য, তারা কিন্তু ফ্রিতে এই ক্লাসগুলো করে দিতে পারবা, অনেক উপকার আসবে। আমি যতটুকু জানি তোমাদের সাধ্য মতো আমি চেষ্টা করব। এবার আসো আমরা অধাতু মানে কি এবং ধাতু মানে কি, তিনটাই কিন্তু মানে দুটাই কিন্তু মৌল। এখন ধাতু মানে কারা? তো আমি সুন্দর করে যদি তোমাদেরকে বলি, ধাতু মানে হচ্ছে যারা হচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করে ফেলতে পারে। কি বললাম বলো তো? সহজে ইলেকট্রন দান করে নিতে পারে, দান মানে দান করতে পারে। আর অধাতু কারা? যারা হচ্ছে দান গ্রহণ করে। দান কি বলতো? দান হচ্ছে গ্রহণ করে, তারা হচ্ছে কি বলতো? তারা হচ্ছে অধাতু। তুমি জাস্ট তোমাদের এখনো এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? এখন ইন ডিটেলস পড়লে তোমাদের সবকিছু মনে থাকবে না। এবার আসো, সেটা হচ্ছে কি যোজনী 1, সেটা হচ্ছে যোজনী 1, যোজনী 2, যোজনী 3, যোজনী 4, এগুলা মানে কি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিন অফ যোজনী? হ্যাঁ, 1 2 3 4। ওকে, এবার আসো, যোজনী 1-এর মধ্যে হাইড্রোজেন আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন এবং ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ এরা হচ্ছে একটা একটা কি করে বলো তো? তোমার হাইড্রোজেন দান করতে পারে। হাইড্রোজেন কি করে হাইড্রোজেন কি করে বলতো? গ্রহণ করে। কারণ কি রে বলতো? এরা হচ্ছে অধাতু। কি বলতো? অধাতু। এখন প্রশ্ন আসে হাইড্রোজেন কেন একটা? কারণ সবাই চায়, ভালো করে খেয়াল করো, সবাই চায়, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যারা হচ্ছে নবম শ্রেণীতে উঠবা, তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা, তোমাদের হচ্ছে রাসায়নিক বিজ্ঞানের মধ্যে একটা টপিক থাকবে, সেটা হচ্ছে দুইয়ের নিয়ম, ঠিক আছে? দুইয়ের নিয়ম ও অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়ম। অর্থাৎ দুইয়ের নিয়ম কি? দুইয়ের নিয়ম হচ্ছে হিলিয়াম। কি বলতো? হিলিয়াম। অর্থাৎ তোমার যখন শক্তির স্তরে, আমি একটু বুঝাই, শক্তির স্তরে যখন তোমার দুইটা ইলেকট্রন থাকবে, তার মানে তুমি পরিপূর্ণ। যদি তোমার শক্তির স্তরে 8টি ইলেকট্রন থাকে, এখানে 5 6টা 7টা 8টা, তাহলেও তুমি একটা নিষ্ক্রিয় মূল, মানে তুমি আর কারোর সাথে ঝগড়া মারামারি কথা কাটি কোনো কিছু করবে না। কারা? যাদের হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। আর যাদের শক্তি স্তর হচ্ছে, আমি এখন শক্তি স্তর বুঝতেছে না, তারা একটু জাস্ট ক্লাসটা শেষ করে আমার পরমাণু গঠন আমি চ্যাপ্টারটা পড়াইছি, তোমরা চাইলে ওই ক্লাসটা দেখে নিলে আই হোপ অনেক বেটার কিছু জানতে পারবা। ওকে, আচ্ছা। সো এখন শক্তি স্তরের কথা যখন বললাম, সো যখন 2টা এবং 8টি কি থাকে বলতো ইলেকট্রন, তারা কিন্তু কারোর সাথে মারামারি দেয় না। এটাই বলছি, জাস্ট এটাই, ঠিক আছে? এখন হাইড্রোজেন একটা গ্রহণ করে কি হতে চাইবে? নিষ্ক্রিয় হতে চাইবে, মারামারি করতে চাইবে না। সো ফ্লোরিন একটি গ্রহণ করবে, ক্লোরিন একটি গ্রহণ করবে, ব্রোমিন, আয়োডিন এরা একটি গ্রহণ করবে, তাই এদের যোজনী হচ্ছে 1। এদের যোজনী কত? এদের যোজনী হচ্ছে 1। এবার আসো অক্সিজেনের যদিও বা সর্বশেষ শক্তি স্তরে 6টা, সো সে 2টা গ্রহণ করে 8টাতে পরিণত হবে। সো সালফারও সেম, কার্বনও কিন্তু সেম, ঠিক আছে? সো এরা কিন্তু সেম, এই জন্য এরা হচ্ছে 2টা কি করবে বলতো? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সো নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা, কারণ নাইট্রোজেনের, তারপরে ফসফরাস, তার কারণ নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর আছে হচ্ছে 5টা। কয়টি আছে? 5টি নাকি? দেখি তো, একটু 7 যদি হয় তাহলে 2টা, তাহলে 2টা হলে হ্যাঁ 5টা আছে, তাহলে সে 3টা গ্রহণ করবে। এইট ফসফরাসও সেরকম। কার্বন হচ্ছে বললাম যে 2 এবং 4, কার্বনের ক্ষেত্রে কিন্তু 2 এবং 4, ঠিক আছে? 2 এবং 4, তারপরে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তার হচ্ছে কয়টা থাকে? 4টা থাকে। সে আরও 4টা গ্রহণ করে কি হবে? নিষ্ক্রিয় হবে। তো সালফারের ক্ষেত্রে সেরকম, সালফারে আছে 2 এবং 4, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো আমরা ধাতুর ক্ষেত্রে আসি। তো ধাতুর ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, কপার, সিলভার, গুড, এটা কি করবে? এটা হচ্ছে দান করবে। কটি করে? একটা করে। কেন?
কারণ এদের যোজন হচ্ছে 1। তারপর আসছে ম্যাগনেসিয়াম, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ক্যালসিয়াম, তারপর হচ্ছে আয়রন, কপার, জিঙ্ক, টিন, লেড। সো এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2। সো অ্যালুমিনিয়াম, আয়রন, তারপর গোল্ড, এটা হচ্ছে 3, এবং টিন, লেড, এটা হচ্ছে 4টা করে কি করবে বলতো? দান করতে পারে। মানে এদের সর্বশেষ স্তরের যা মানে বহিঃস্তরে যা থাকবে মানে সেগুলো দান করতে পারে। এবার আসো আমরা যৌগমূলকে আসি। সো ইটস দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টপিক ফর ইজ দিস চ্যাপ্টার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হলো অ্যামোনিয়া। ঠিক আছে, কি বলতো? অ্যামোনিয়াম। সো বললাম, সো অ্যামোনিয়া হলে সেটা কি হবে? 3 হবে। আর যদি বলা হয় অ্যামোনিয়াম তাহলে যা NH4 প্লাস। তারপর হচ্ছে হাইড্রোক্সিল, সো এটা অবশ্যই হাইড্রোক্সিল। তারপর হচ্ছে নাইট্রেট, তারপর হচ্ছে নাইট্রেট, তারপর হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। এগুলো কিন্তু সংকেতগুলো একটু মনে রাখতে হবে। তারপর আছে হচ্ছে কার্বনেট, তারপর হচ্ছে সালফাইড, তারপর হচ্ছে সালফেট। ফ্যাট বলতে মানে ফ্যাট যার কাছে, তার কাছে কিন্তু SO4 সব কিছু সেম থাকবে। ফাইট যখন বলবা সো SO3 2 আয়ন, আর ফ্যাট যখন বলবা SO4 2 আয়ন। জাস্ট এখানে হচ্ছে ডিফারেন্ট। তারপর হচ্ছে ফসফেট, এখানে আমি বললাম ফসফেট। কি বলতো? ফসফেট, ফ্যাটের ক্ষেত্রে আমরা 4 ব্যবহার করব। ফসফেট PO4 মাইনাস মানে 3 আয়ন, মানে এখানে 3টা সে গ্রহণ করে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে ফাইন। এবার আসো আমরা নিচের টপিকে আমরা একটু জাস্ট উল্লেখ করি। সেটা হচ্ছে যে ও আহ, চকে উল্লেখিত কি বলতো? আমরা যেমনটা হচ্ছে সালফেট, তারপর হচ্ছে কার্বনেট, তারপর হচ্ছে নাইট্রেট, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামোনিয়া ইত্যাদি পরমাণুগুলো স্বাধীনভাবে থাকে না। এগুলো কিন্তু এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এমসিকিউতে কি বলতো আসতে পারে এই লাইনটা। আমি কিওয়ার্ডগুলো দেখাই দিব। সো মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনের অংশ নেই। সো এই জাতীয় পরমাণু গুচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। সো রেডিক্যাল কাকে বলে? যে পরমাণু গুচ্ছগুলো স্বাধীন নয়, ভালো করে খেয়াল রাখো, যে পরমাণুগুলো স্বাধীন নয়, যেসব পরমাণু এবং যেসব পরমাণু মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? যে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। ঠিক আছে, কি বলা হয় বলতো? রেডিক্যাল বলা হয়। আর এগুলো একটু পড়ে ফেলবা, যে নাকি পড়া দিব। এই চ্যাপ্টারটা হিউজ পরিমাণ বড়, হিউজ পরিমাণ। এখন ক্লাস করতে করতে আমার গলার প্রাণে শুকিয়ে গেছে মতো লাগতেছে। এখনো মাত্র 1 পেজ না 2 পেজ মতো আসছে। এটা অনেক বড়, এটা হিউজ। আচ্ছা দেখি, তারপর আমরা চেষ্টা করব। আচ্ছা, একদম মূল পয়েন্টে আসি আমরা, যে পয়েন্টগুলো লাগবে আমাদের। আচ্ছা, আমাদের এটা কিন্তু লাগবে। এটা হচ্ছে কি? রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো নিম্নরূপ। কি বলতো? রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলোর নিম্ন রূপ। সেটা কি বলছে? 1 নাম্বার কি বলছে? যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর স্ব স্ব প্রতীক, কি প্রতীক বা সংকেত সমীকরণটা তীর চিহ্নের বাম দিকে লিখতে হবে। সো বাম দিকে লিখতে হবে। সো বিক্রিয়জাত পদার্থগুলার স্ব প্রতীক সংকেত ডান দিকে লিখতে হবে। কিসের গুলো? বিক্রিয়জাত। ঠিক আছে, কি জাত বলো তো? বিক্রিয়জাত। এবার প্রশ্ন আসে, যেমন আমি একটু কথা বলি, যেমন এটা হচ্ছে তীর চিহ্ন, সো বিক্রিয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে উৎপাদক, আর এটা হচ্ছে ও সরি সরি আমি একটু ভুল লিখলাম। এটা হচ্ছে উৎপাদক, হ্যাঁ, আর এটা হচ্ছে বিক্রিয়ক। সিম্পল কথা বলছে, যে তুমি যখন এখন এস প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন, এটা যদি তুমি কি করো, এটার সাথে বিক্রিয়া করাও, তাহলে তুমি পাবা হচ্ছে H2O, মানে পানিটা পাবা। এখানে এই কথাগুলাই বলছে। ঠিক আছে, তুমি যদি আরো একটু এক্সাম্পল দেখো, যেমন তুমি যদি নাও যে আমি এখানে HCl বসাতে পারি, HCl হচ্ছে বসাবো, অবশ্যই তুমি এস এর সাথে সিএল তুমি দাও, তাহলে তুমি এখানে HCl পাবা। উৎপাদক, কি বলতো? উৎপাদক। সো বিক্রিয়কে কারা ছিল? হাইড্রোজেন ছিল, ক্লোরিন ছিল। সো আমার উৎপাদক কারা ছিল? সো উৎপাদক হচ্ছে HCl। আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে পারলে? ওকে। আচ্ছা, এই কথাগুলো একটু পড়ে ফেলবা। আশা করছি যা বলছি তাই ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, একটু ওয়েট, আমি একটু আসি, জাস্ট পানিটা নিয়ে আসি একটু।
ওকে, ব্যাক আসলাম। তুমি একটু টেনে দিবে, ঠিক আছে, একটু টেনে দিও। এখন আসো আমরা একটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা। কি বলতো? সমতাকরণ। একটু মাথায় রাখো, এটা কিন্তু পড়াতে হবে একদম। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ার পানি উৎপন্ন হয়, আমরা এখন দেখাইছি। সুতরাং সমতা চিহ্নের বাম দিকে বসবে হাইড্রোজেন ও অক্সিজেন অণুর সংকেত এবং ডান দিকে বসবে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ অণুর সংকেত। এই যে এটা হচ্ছে অণুর সংকেত, এবং আমরা এখানে এই পাশগুলো আমরা হাইড্রোজেন বলো এবং অক্সিজেন ও প্লাস বলো, আমরা এগুলো বসাইছি, ঠিক আছে। এখন কি বলছে, সরি, এখন বলছে কি যে হ্যাঁ, সুতরাং বিক্রিয়াটিকে নিম্নরূপ প্রকাশ করা হলো। এখন প্রশ্ন আছে, যেখানে H2 কেন হলো, H2 কেন হলো, বা অক্সিজেন O2 কেন হলো? এটা তো হাইড্রোজেন অণু, ভালো করে খেয়াল করি। এটা কি বলতো? হাইড্রোজেন অণু, এবং এটাও কি অক্সিজেন অণু, অর্থাৎ এখানে দুটি হাইড্রোজেন আছে, এখানেও দুটি কি আছে? অক্সিজেন আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাট আমরা কিছুক্ষণ আগেই জেনে আসছি কি বলতো, হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেন যোজনী হচ্ছে 1, অক্সিজেন যোজনী হচ্ছে 2ও হতে পারে এবং আবার 4ও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা জেনে আসছি না? আমরা এস প্লাস প্লাস হাইড্রোক্সি আয়ন এটাও জেনে আসছি, তাই না? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। বাট তোমাকে তো কেন বলছে যে রাসায়নিক সমীকরণের সমতা, কিসে বলতো? সমতাকরণের কথা বলছে। সো এই জন্য এখানে সমতাটাই করছে। আচ্ছা, এবার আসো, আমরা যখন আস্তে আস্তে এগোবো দেখবা যে সব কিছু তোমার কাছে ইজি ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, এই চ্যাপ্টারটা হিউজ পরিমাণ এমনিতে বড়, সো মাথায় রাখতে হবে। এবার আসো কি বলছে, কিন্তু বিক্রিয়ার আগে যত সংখ্যক এইচ পরমাণু এবং মানে অক্সিজেন পরমাণু থাকে, বিক্রিয়ার পরেও কিন্তু বিক্রিয়াজাত পদার্থের ততগুলো সংখ্যক হাইড্রোজেন বলো বা অক্সিজেন বলো মানে থাকা উচিত। কি বলতো? থাকা উচিত। আচ্ছা, এখানে একটা কথা আসে, সেটা হচ্ছে যখন আমরা এখানে হয়তো স্কিপ করেছিলাম এইখানটাতে, এই পয়েন্টটাতে আমরা যখন রাসায়নিক সমীকরণ এখানে পড়তেছিলাম, এখানে আছে এটাই কথাটা, আমি এখানে আছে এটা, মানে একজনের যোজনী আর একজনকে কি দিতে হবে বলতো? দিয়ে দিতে হবে, এটা দিয়ে দিতে হবে। ওকে, ওকে ফাইন। এবার আসো, তাই বিক্রিয়ার সমতা স্থাপনের জন্য হাইড্রোজেন অণু এবং অক্সিজেন অণু পানি অণুর সংখ্যা সমীকরণ নিম্ন। এখন দুইটা কেন? কারণ এই যে অক্সিজেনের অণু আমরা যোজনী কত জেনেছিলাম? 2 জেনেছিলাম। কি বলতো? 2 জেনেছিলাম। এখন দেখো, হাইড্রোজেনকে তুমি যখন 2 দিয়ে গুণ করবা, তো 2 ইনটু দুইটা হাইড্রোজেন পরমাণু, সো দুইটা, সো 2 কত হয়? 4টা। সো 4টা, সো এখানে দেখো সমান আছে কিনা, সো এখানে কিন্তু সমান। অক্সিজেন কত ছিল? অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা, এখানে মিল আছে। এখানে কিভাবে মিল থাকলো? হ্যাঁ, অনেকের প্রশ্ন আসতে পারে। এবার একটু জাস্ট খেয়াল করো তোমরা, এখানে যে 2টা আছে, হ্যাঁ, এখানে যে 2টা দিছে, তো তোমাদের আমি এখানে দেখাই, যেমনটা দেখো, এই 2টা, এই 2 এর সাথে তোমার হাইড্রোজেন এটাও গুণ হবে এবং অক্সিজেনটাও কি হবে? গুণ হবে। সো এই ক্ষেত্রে এটা কি হবে? 2টা হবে। মানে অক্সিজেনও কয়টা? 2টা। অক্সিজেন হচ্ছে কয়টা? 2টা। এবং পানিও হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে 4টা, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণ থেকে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে হাইড্রোজেন অক্সিজেন মোট পরমাণুর সংখ্যা গণনা করা হয়। এখন আমি দেখালাম, ঠিক আছে, এখন যেটা আমি দেখালাম, আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারো। ওকে ফাইন। এবার আসো আমরা রাসায়নিক বিক্রিয়া বা সংযোজন, আরেকটা নাম আছে, এটা হচ্ছে এডিশন বলা হয়। কি বলা হয় বলো তো? এডিশন বলা হয়। এগুলো তোমাদের স্কুলে প্র্যাকটিক্যাল করে দেখাবে। সো আমার কাছে এখন তো প্র্যাকটিক্যাল করার কিছুই তো নাই, তাই না? আচ্ছা, এবার আসো, টেস্ট টিউব দেখে আমরা কি করব? যে বস্তুটি ফেলে তা গাঢ় ধূসর বর্ণের হবে। কিসের? গাঢ় ধূসর বর্ণের। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি পয়েন্ট হিসেবে তুমি রাখতে পারো, কি পয়েন্ট হিসেবে। তারপর তোমরা এতে হালকা হলুদ রঙের সালফার বা লোহার আয়রন গুঁড়া কোনোটি দেখতে পাচ্ছ না, কারণ এখানে আয়রন এবং সালফার একে অপরের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মীয় মৌল একটি নতুন
কি করেছে, যৌগ গঠন করেছে যেটাকে আমরা ফেরাস সালফেট বলে থাকি। এই যেটাকে ফেরাস সালফেট বলে, যেমনটা দেখো আয়রনের সাথে যখন সালফার কি করেছে, বিক্রিয়া করেছে, আমরা এটাকে ফেরাস সালফাইড বলবো। ফেরাস সালফাইড, ফেরাস কি বলতো, ফেরাস সালফাইড। যখন আয়রনের সাথে, আমার সাথে কয়েকবার বলবা, আয়রনের সাথে যদি সালফার, আয়রনের সাথে যদি সালফার, আয়রনের সাথে যদি সালফার আমরা বিক্রিয়া করে, তাহলে আমরা কী পাবো বলতো, ফেরাস সালফাইড পাবো। কী পাবো বলতো, ফেরাস সালফাইড পাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো যে এই ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পদার্থ, অবশ্যই এখানে ভিন্নধর্মী একটা পদার্থ তৈরি রয়েছে না, তাকে আমরা কি বল, তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলে তাকে। তার মানে এটা ক বা ক নাম্বারে আসা পসিবিলিটি একটু থাকে। এবার আসো দেখো, জিঙ্ক এবং সালফারের বিক্রিয়া করে আমরা কি পাই, জিঙ্ক সালফার। এই যে জিঙ্ক সাথে আমরা সালফার কি করব, যুক্ত করব, তাহলে কী পাবো বলতো, জিঙ্ক সালফাইড পাবো। জিঙ্ক কি বলতো, জিঙ্ক সালফাইড কী পাবো বলতো, জিঙ্ক সালফাইড পাবো। মনে থাকবে আশা করছি। এবার আসো আমরা পরের পেজে আসি। পরের পেজটাও আমরা একটু দেখি কি দেওয়া আছে আমাদের জন্য। আচ্ছা, সেটা কি বলছে, এখানে উল্লেখিত দুটি বিক্রিয়ায় মৌল থেকে যৌগ, অবশ্যই মৌল থেকে পরিণত হয়েছে এবং যৌগে তৈরি করা সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে। তবে দুটি যৌগ যুক্ত হয়েও কিন্তু সংযোজন বিক্রিয়ার নতুন আরেকটি যৌগ তৈরি হতে পারে। যেমনটা দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে আমরা যখন হচ্ছে আরও একটি যৌগ অ্যাড করব, কি করব বলতে, অ্যাড করব, তাহলে আমরা অ্যামোনিয়া ক্লোরাইড পাবো। এখানে প্রশ্ন আসে, যেখানে তো NH4 প্লাস, এটি কেমনে হলো, দেখো এখানে তোমার এন হচ্ছে কয়টা, এন হচ্ছে একটা, তো হাইড্রোজেন এখানে তিনটা, এখানে একটা, কয়টা হলো টোটাল চারটা, সো ক্লোরিন ছিল এইভাবে ছিল। আশা করি বুঝতে পেরেছি। তো যখন অ্যামোনিয়ার সাথে আমরা হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত করব বা বিক্রিয়া করাবো, তখন কি পাবো বলতো, অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো। কি পাবো বলতো, অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো। সো কি গেছে। আচ্ছা, আমরা খুব দ্রুত যখন আমরা পড়াগুলোকে গুছিয়ে আনতে পারবো, দেখবা যে তোমার কাছে পড়াগুলো একদম দ্রুত গুছিয়ে আসবে। ঠিক আছে, কি আসবে বলতো, দ্রুত গুছিয়ে আসবে। এবার আসো, চলো আমরা আরও একটি টপিকে আসি। সেটা হচ্ছে, জানি না আজকে কতটুকু পড়াতে পারবো, কারণ একটানা ক্লাস করাতে গেলে হচ্ছে ক্লাসে ফ্লো থাকা যায় না, মানে ধরে রাখা যায় না, অনেক কষ্ট হয় এগুলা। তোমরা হচ্ছে যারা ক্লাস দেখো তোমাদের জন্য খুব ইজি লাগে, বাট যারা ক্লাস নেই সব কিছু একদম মানে গুছিয়ে রাখতে হয়। আচ্ছা, এবার আসো দহন বিক্রিয়া। যে কি বলছে, যে প্রথমে একটা সালফার গলে, প্রথমে একটা কি বলবো, সালফার গলে, তো তারপর নীল একটা আগুনের শিখায় পরিণত হবে। শিখে দেখতে পাচ্ছ, রাইট? এখন এইটা তো বিক্রিয়া, এটা তো তোমাদের স্কুলে করাবে, হ্যাঁ, এটা তো জাস্ট আমি এখন পড়তেছি। তোমরা তাহলে একদম ডাইরেক্ট বিক্রিয়াটা দেখি আমরা কি বলো, একদম একদম সরাসরি বিক্রিয়াটা দেখি কি বলছে। এটা হচ্ছে সালফার, সালফারের সাথে যখন অক্সিজেন যুক্ত হবে, সাথে কিন্তু প্রভাবক, কি বলতো এটা, প্রভাবক, প্রভাবক হিসাবে কি থাকবে, তাপ থাকবে, কিন্তু হিট দিতে হবে, হিট হিট কি দিতে হবে, হিট দিতে হবে। তখন আমরা কি পাবো, সালফার ডাই অক্সাইড পাবো। সালফার, এখানে সালফারে কিন্তু যোজন হচ্ছে দুইটা, অক্সিজেন কয়টা হয়েছে, অক্সিজেন হচ্ছে তোমার দুইটা উৎপন্ন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রাইট? সো দুই দিক কাটাকাটি গেলে তো দুইটা থাকে, যেটা হচ্ছে অক্সিজেন কাছে যায়, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে, এখন সালফারের সাথে, এখন সালফারের সাথে হচ্ছে আমরা অক্সিজেন যখন কি করব, দহন বিক্রিয়া করব, এই যে তাপের এখানে যে এটা আছে, তাপের ক্ষেত্রে তাপ যখন দেখবে তাহলে অবশ্যই এটা দহন, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি শেষ, এখানে আর কিছু নেই, এখানে আরটা আছে, সেটা হচ্ছে 2 ম্যাগনেসিয়াম। সো দুইটা ম্যাগনেসিয়ামের সাথে যখন আমি অক্সিজেন কি করব বলতো, দহন করব, তখন আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড, যখন তুমি অক্সিজেনের সাথে পুরাবে, অক্সিজেনের সাথে পুরাবে, তখন তুমি অক্সাইড ধর্ম পাবা। কি ধর্ম পাবা, তো অক্সাইড ধর্ম পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, একদম সহজ একটা টেকনিক্যাল তোমাদেরকে শেয়ার করলাম আর কি। আচ্ছা, এখানে আর কিছু নেই। এবার আসো আমরা প্রতিস্থাপন আসি, খুবই তাড়াতাড়ি আমরা আসতেছি, চেষ্টা করি। খুবই অনেক বড়, এটা অনেক বড় চ্যাপ্টারটা আসলে। প্রতিস্থাপন বিক্রিয়া কি বলছে, এটা হচ্ছে তোমাদের এটা পড়তে হবে। আমি জাস্ট কিওয়ার্ডগুলো একটু পড়ে দিই। দেখো, তুমি যখন, তুমি জাস্ট কি করবা, নাম লিখে, মানে তুমি এই হেডলাইনটা দিয়ে, এই হেডলাইন প্রতিস্থাপন, এই হেডলাইনটা দিয়া কি করবা, তুমি এই যেটা করবা সেটা হচ্ছে আয়রন, ঠিক আছে। কি বলতো, আয়রন, আয়রনের সাথে কপার সালফেট, আয়রনের সাথে কি বলতো, কপার সালফেট, আয়রনের সাথে কপার সালফেট তুমি যখন যুক্ত করবে, তাহলে ফেরাস সালফেট পাবা। কি বলতো, ফেরাস
সালফেট পাবে, ফেরাস সালফেটের সাথে কপার কি করে এটা পাবা, হ্যাঁ। যখন তুমি আয়রনের সাথে কপার সালফেট, এখন দেখো কপারটা কিন্তু কি হয়ে যায়, স্থানটা পরিবর্তন হয়ে সে কি হয়ে যায়, তাকে আলাদা করে ফেলে। মানে একটা প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে একজনের জায়গায় আরেকজনে কি করে ফেলে, পূরণ করে ফেলে। সো রাইট না হচ্ছে এখন ধরো আয়রনের এখন কাকে ভালো লাগছে, সালফেটকে ভালো লাগছে, বা সালফেট কপারকে ছেড়ে দিচ্ছে, এই যে ছেড়ে দিচ্ছে বর্তমান যেটা চলতেছে আর কি। তো সালফেট আর ফেরাস সালফেট এটা এখন যুক্ত হয়ে গেছে, এক হয়ে গেছে, বাট কপারকে কি করে দিয়েছে, বের করে দিছে। এটাকে বলা হয় আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। ঠিক আছে। সো এইখানে শেষ, এখানে আর কিছু আছে, এখানে আর কিছু নাই। আমরা দেখি অন্য পেজে আসি। আচ্ছা, যখন দেখবে যে পড়াগুলো তুমি বুঝতেছো, দেখো তোমার হিউজ পরিমাণ খুবই তাড়াতাড়ি চলে আসতেছে। এবার আসো আমরা আরও একটু দেখি, যেমন ক্যালসিয়াম কার্বাইড, কি বলতে এটা ক্যালসিয়াম কার্বাইড বা চুনা পাতা বলে, খুব অনেক শক্ত থাকে এটা। ক্যালসিয়াম কার্বাইড CaCO3, এটাকে কি বলা হয়, ক্যালসিয়াম কার্বাইড বা চুনা পাথর। এটার সাথে তুমি যখন তাপ দেবে ওইখান থেকে ক্যালসিয়াম অক্সাইড, চুন, এটা হচ্ছে চুন, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিণত হবে, কি হবে বলতো, কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, আমরা আরেকটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি যখন আবার চুনের পানি, কি বলতো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানিকে কি বলে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যখন ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করব, বিক্রিয়া করাবো, তখন আমি কি পাবো, ক্যালসিয়াম কার্বাইড পাবো এবং পানি পাবো, মানে অর্থাৎ এটা পাবো আর কি, এই যে জি ক্যালসিয়াম কার্বাইড। মানে এটা তুমি এটাকে 1 নাম্বার নিতে পারো। সো 1 নাম্বার এবং এটা 2 নাম্বার, তুমি ইজিলি তখন এটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে। এবার আসো, সো ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যখন কপার কার্বাইড থেকে তুমি আবার কপার সালফেট, সেম টু সেম, আমরা এটাকে প্রতিস্থাপন পেয়েছি, মানে একটা একটা জায়গায় আরেকটা কি করতেছে, দখল করতেছে। আচ্ছা, এবার আসো রাসায়নিক বিক্রিয়া তাপশক্তি রূপান্তর, এটা কিন্তু হিউজ পরিমাণ আসে, এটা তুমি ক নাম্বারে পেতে পারো। সো ক নাম্বারে না হলে গ নাম্বারেও পেতে পারো। সো এটা একটু তোমরা একটু এই পার্টটুকু তোমরা একটু পড়ে ফেলবা। আচ্ছা, আর আছে কিনা আমি একটু দেখি, আসলে আর নাই। এগুলো হচ্ছে তোমরা নিজেরাই বলে পাবা, এগুলো হচ্ছে তোমরা নিজেরাই বলে পারবা। আমি জাস্ট একটু দেখি টপিকটা পাই কিনা। শুষ্ক কোষ, একটা শুষ্ক কোষ, এটা একটু টপিক, একদম টপিক এটা, যেটাকে আমরা ড্রাই সেল বলে থাকি। কি সেল বলতো, ড্রাই সেল। ওকে। সেখানে কি হচ্ছে একটু জাস্ট খেয়াল করি আমরা, এটা একটা ড্রাই সেল, এটাকে আমরা বলেছি টুপি বলে থাকি, উপরে যেটা থাকে আর কি দাতব টুপি, ওটা হচ্ছে পজিটিভে থাকবে। সো নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বা কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ এবং ডাইঅক্সাইডের মিশ্রণ থাকে, যে এই কালো যেটা আছে। এবং এটা হচ্ছে দস্তার মানে কি পাত্র, এই বক্সটা মানে এই উপরে যে প্রলেপটা থাকে ওটা হচ্ছে দস্তার পাত্র, ওটা হচ্ছে নেগেটিভ। আর টুপিটা কি থাকে, টুপিটা হচ্ছে পজিটিভ। তাহলে ভিতরে কি থাকে, ভিতরে থাকে হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড, হ্যাঁ। আচ্ছা, এই যে আরেকটা টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আশা করছি এখানে পড়লে তোমরা এখান থেকে ঘ, খেয়াল রাখ, এখান থেকে গ এবং গ কিন্তু আসে মাস্ট, এখান থেকে ঘ বা গ এখান থেকে আসে কিন্তু মাস্ট, এটা মনে রাখতে হবে। এটা এই চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তো এখন ধরে পড়াইছি, এখন তোমাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখবা এই চিত্রটা নিয়ে অনেক পরিমাণ গগ এখানে আছে, অনেক পরিমাণ গগ দেওয়া থাকবে, এখান থেকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর বেশি করে দেখে নিব হচ্ছে এগুলা, তোমাদের শেষে হচ্ছে যে সারাংশগুলো থাকে, হ্যাঁ, যা শিখলাম কি শিখলাম এই সারাংশগুলো থাকে, এগুলো একটু দেখে ফেলবা। সো অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি, এবং তোমরা অনুশীলনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে হোপফুলি আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ছি এটা তোমার কাছে কভার হয়ে আসবে। এবার একটু দেখো, আমরা দেখি অনুশীলনীতে কী কী দিছে। যেমন এখানে তাপ, তার মানে দেখো তাপের কথা যখন বলছি তখন কি বলছি বলতো, দহন বিক্রিয়া হয়। কিসের বিক্রিয়া, দহন বিক্রিয়া। আমরা দহন বিক্রিয়ায় কিন্তু কি পেয়েছিলাম বলতো, তাপ পেয়েছিলাম। সো এখন হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে এখানে কি এডিশন আর সংযোজন। ঠিক আছে, কি বলতো, সংযোজন। আমরা এখানে দুইটা
যোজন। আমরা এই বিক্রিয়াগুলো পেয়েছি। তারপর পেয়েছিলাম হচ্ছে প্রতিস্থাপন, তাই না? আমরা ৩টা বিক্রিয়া পেয়েছি। একটা হচ্ছে প্রতিস্থাপন, দহন, তারপর হচ্ছে একটা সংযোজন। ঠিক আছে? এই ৩টা তুমি যখন এই ৩টা বিক্রিয়া তুমি যখন ভালো করে শিখে ফেলবা, দেখবে তোমার সিকিউগুলো তুমি ইজিলি পারবা। ঠিক আছে? আই গেস এই ৩টা টপিকের বেশি করে জোর দিবা। 3টা টপিকের সিকিউ যতগুলো থাকবে সবগুলো একদম টুটুস্থ করে শেষ করে ফেলবা। ঠিক আছে? ওকে ফাইন। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। সো এখানেই শেষ করছি। সো আমার জন্য সবাই একটু দোয়া করবা তোমাদের যাতে আরেকটু ভালো হতে পারে। সো আমি এক্সট্রিমলি সরি, সেটা হচ্ছে যেহেতু বললাম আমি হচ্ছে যে ক্লাসটা নিই যে পেনটাতে লিখি আর কি, সো ওই পেনটা হচ্ছে হঠাৎ করে হচ্ছে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সো যার কারণে হচ্ছে ক্লাসগুলো নিতে পারি না। ঠিক আছে? ওকে, সুস্থ থাকো। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা।